আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাপে তার পরিবার শহীদ রেহান আহসানের মৃত্যুর প্রকৃত কারণ এতদিন তারা জাতির উদ্দেশ্যে তারা আনতে পারেনি। তো পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আজকে শহীদ রেহান আহসানের পরিবার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের কাছে এসেছে শহীদ রেহান আহসানের হত্যার বিচার চাই। কি কাদের বিরুদ্ধে মামলাটা বা অভিযোগ প্রথম অভিযোগ যাচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আওয়ামী লীগের এবং তাদের জোটের যেই নীতি নির্ধারক ফোরাম ছিলেন তারা, এবং 5ই মে রাতে জয়েন্ট ফোর্সেস যে অভিযান চালিয়েছিল সেই জয়েন্ট ফোর্সেসের যারা লিডিং কর্মকর্তা ছিলেন, তৎকালীন পুলিশের আইজিপি, র্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার বেনজির সহ, এবং তখন র্যাবের মোট কতজন? আমরা মোট 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং সাথে আরও অজ্ঞাতনামা আছে। কিসের অভিযোগ? অভিযোগটা মূলত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। একজন পার্সনের জন্য করছেন, তো সেটা কি গণহত্যা? জি জি, ডিফাইন হবে। এটা যেহেতু হেফাজত একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন এবং তাদের 13 দফা একটি দাবি ছিল, এটি সম্পূর্ণ ধর্মীয় একটি দাবি। তো রোম ইনস্টিটিউট এবং যে বিদ্যমান 1973 যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী যে একটি ধর্মীয় গ্রুপকে ধ্বংস করে দেওয়ার জন্য বা যে পুরোপুরি নির্মূল করে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছে তার মধ্যে রেহান একজন। রেহান কি হেফাজতের হয়ে গিয়েছিল? রেহান হেফাজতের কর্মী ছিলেন না, কিন্তু হেফাজত ঘোষিত যে কর্মসূচি ছিল তার সাথে সে সমর্থন জ্ঞাপন করে সেখানে সেদিন উপস্থিত হয়েছিল। আপনার নামটা? আমার নাম অ্যাডভোকেট SM তাসমিরুল ইসলাম। তাসমিরুল ইসলাম। তাসমিরুল ইসলাম। মানে আপনি রেহানের আইনজীবী? জি। একটু মায়ের সাথে কথা বলুন। ভাই আন্টি আপনি একটু মাঝখানে আসুন। আমার রেহান অত্যন্ত মেধাবী একটা আদর্শবান ছেলে ছিল। সে ইসলামের নীতিতে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে যে ব্লগাররা অবমাননাকর লেখা লিখত তাদের বিরুদ্ধে মূলত সে হেফাজতের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এবং এই যে আন্দোলন হয় আন্দোলনের শরিক হয়। এবং একজন মুসলমান ফ্যামিলির মেয়ে হিসাবে, মা হিসাবে আমি তো তাকে বারণ করতে পারি না, তুমি যেও না, তাই বারণ করি নাই। এবং সে খুব কি বলবো, আমার কাজে কথার বাইরে যে চলবে এরকম ছেলে ছিল না। আমি যদি চাইতাম যে তুমি যেও না, তাহলে সে যেত না। কিন্তু আমি চাইনি, আমার ছেলের যে আদর্শে বড় হচ্ছিল সেই আদর্শটাকে আমি সম্মান করেছি, যার জন্য ও গিয়েছে 6 জুন যে 5ই মে জুনে একটা হেফাজতের একটা সম্মেলন হয়েছিল। 6 এপ্রিলে সেখানেও কিন্তু সেখানেও সে আহত হয়ে বাসায় ফিরেছিল। তাকে প্রচণ্ডভাবে মারপিট করা হয় এবং জীবন নিয়ে সে ফিরে আসে। তারপর 5ই মে গেল, আমার সঙ্গে যোগাযোগ ছিল সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ ছিল। তারপরে আর যোগাযোগ করতে পারি নাই। রাতে খবর পেলাম, রাত 10টায় খবর পেলাম ওর গুলি লাগছে। খুঁজতে গেলাম, আমাকে থেকে মতিঝিল ব্যাংক হসপিটাল থেকে কেউ একজন ফোন করে, আমি জানি না। যাই হোক, ওখানে যে পাই নাই। মেডিকেল কলেজে গিয়েছি, ঢাকা মেডিকেল কলেজেও পাই নাই। অনেক রাত হয়ে গেল খুঁজতে খুঁজতে। আমার সঙ্গে ওর বন্ধুদের আব্বু আম্মুরাও ছিল, আমরা সবাই মিলে খুঁজতেছিলাম, পেলাম না। তখন শুনলাম যে অ্যাকশানে যাবে, যৌথ বাহিনী অ্যাকশানে যাবে, আর বাইরে থাকা যাবে না। আমার শ্রদ্ধেয় ভাবিরা আমাকে বাসায় পৌঁছে দিল। পরদিন সকালে ফজরের পর আমি আমার মেয়ে সরাসরি মেডিকেল কলেজে যে আমার ছেলের লাশটা শনাক্ত করি মর্গে। কোন মেডিকেলে? ঢাকা মেডিকেলে 6 তারিখে। তো এটা খুব দুঃখজনক আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্য। আমরা মায়েরা অনেক কষ্ট
অনেক সাধনা করে একটা ছেলেকে এই পর্যন্ত নিয়ে আসি। আমার ল্যাবরেটরি স্কুলের প্রত্যেকটা শিক্ষক জানে আমার পরিশ্রম, একা সংগ্রাম করেছি। আমার ছেলের বন্ধু বান্ধবরা জানে যে আমি আমার ছেলের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আমার দেশ কি দিল আমাকে? রেহানের মতো একটা ছেলে হারিয়ে আমি পারিবারিকভাবে যেমন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি, আমি একটা সম্পদ হারিয়েছি। আমি মনে করি দেশও তার অমূল্য একটা সম্পদ হারিয়েছে। দীর্ঘদিন তো হয়ে গেল, ছেলের বিচার পেলেন না। আমি ছেলের আমি মুখ খুলতে পারি না। এর আগে কি কখনো থানায় বা অভিযোগ না কোথাও না অভিযোগ দিয়েছিলেন? না, সাহস পাই নাই তখন। মানে গিয়েছিলেন কিনা? না, যাই নাই, কারণ আমার ছেলের লাশটা কোনো রকমে নওগাঁ পর্যন্ত পৌঁছে আমাকে চাপ দেওয়া হয়েছিল তাড়াতাড়ি দাফন করে ফেলে। আচ্ছা, কারা চাপ দিয়েছে? এর প্রশাসন থেকে। হ্যাঁ, পুলিশের গুলি ছিল। আমার ছেলেকে দাফন করে আমি ফিরে আসি। পরে আমাকে থানা থেকে আমাকে জেরা করা হয়, থানা থেকে ফোন করে যে আমার ছেলে কোনো রাজনৈতিক আদর্শে ছিল কিনা। বিশ্বাস, আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না। ও মূলত একজন ধর্মভীরু মুসলমান ছিল এবং বয়সের সাথে সাথে সেটা পরিপক্ক হতে চলছিল। আমি যেটা প্রত্যেকটা সময় টের পাচ্ছিলাম, ওর পরিবর্তনটা পরিবর্তনটা হচ্ছে, এটা আমি বাসায় বুঝতে পারতাম ওর কথাবার্তায়। ও এমনি খুব নরম স্বভাবের ছেলে, খুব মিশুক। ও যখন বাড়িতে আসতো কাজ শেষে, ওর ক্লাস শেষে, আমরা সবাই ওর আসার অপেক্ষায় থাকতাম যে ও আসবে, ও আমাদের সঙ্গে গল্প করবে, ওর বুয়েট, ওর আরও ওর যা যা কাজ, ওর বন্ধু বান্ধবদের বিষয়, আমরা ধর্মীয় কিছু বিষয় হাদিস নিয়ে আলোচনা করবে। আমাদের দিনগুলো ঠিক এভাবেই পার হচ্ছিল। ওর বয়স ছিল কত? 23 বছর ছিল। কোন ইয়ার উপর? ও পড়তো থার্ড ইয়ার শেষ করেছিল বুয়েটে। কোন সাবজেক্টে? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আপনি মর্গে গিয়ে যখন আপনার ছেলের ডেড বডিটা পেলেন, জি। খুঁজছিলেন, জি জি জি। তখন কেমন লাগলো? তখন আমি বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম যে আমি আমার ছেলেকে এইভাবে পাবো, এটা আমার চিন্তাই কখনো আসে না। অঝরে রক্ত ঝরছিল মাথা দিয়ে, টপ টপ করে রক্ত ঝরছিল, নিঃশ্বাস। সেই দেহটা পড়েছিল একটা খুব সংকীর্ণ একটা স্ট্রেচারে। আমার ছেলে অনেক লম্বা ছিল, স্বাস্থ্য ভালো ছিল, স্ট্রেচারে তার জায়গা হচ্ছিল না। আমার ছেলেটা ছিল ওর বাবার কলিজার টুকরা। ওর বাবা এই শোক সামাল দিতে পারে নাই। পরের বছর ওর বাবা মারা যায়। সন্তানের শোক সামাল দেওয়ার আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার পরিবারের আর 2 সদস্য, আমার 2টা মেয়েকে নিয়ে আমরা সেই শোকগুলো ধারণ করে চলছি দিনের পর দিন, এবং অনেক কষ্টকর দিনগুলো আমরা পার করছি এখন পর্যন্ত। প্রতিটা দিন যেন আমাদের 5ই মে, প্রতিটা সকাল শুরু হয় 5ই মে ঘটনা স্মরণ করি। ঘরে শূন্যতা, সব জায়গায় শূন্যতা। একটা আনন্দে রেহানকে খুঁজে পাই না, একটা কষ্টে খুঁজে পাই না, কোনো জায়গাতেই ওকে পাই না। একটা সমস্যা হইলো, সমাধান কোথায়? রেহান পাশে দাঁড়ালে সব সমাধান পাই না। এই 11টা বছর আমি আসলে আশাই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আর কখনোই দাঁড়াতে পারবো না। আজ 5ই আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে আমরা যে একটা বাক স্বাধীনতা পেলাম, সেই সাহসী হয়ে আজ রেহানের হত্যার বিরুদ্ধে একটা মামলা দায়ের করার সাহস পেয়েছি। এর মধ্যে হয়তো আমি জানি না, মামলাটা আমি আমার জীবদ্দশায় আমি এটা চালিয়ে যেতে চাইব, এবং আমি আশা করব প্রশাসন এবং সবাই আমাকে এ ব্যাপারে হেল্প করবেন। আমি যেন মামলায় সঠিক বিচার চাই। আমার মতো মা যেন আর কখনো সন্তান না হারায়। একটা ছেলে, একটা শিক্ষিত একটা ছেলে, মেধাবী একটা ছেলে, সে তার অধিকারের কথা, সে তার মুখের কথা বলতে পারবে না কেন? আজ আমি এখানে বলতে পারছি, কিন্তু আমি এটা কখনো বলতে পারি নাই। আমার ছেলে যে হেফাজতের আন্দোলনে মারা গেছে, এই হেফাজতের আন্দোলনের কথাটা আমি বলতে পারি নাই। একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কি অ্যাক্সিডেন্ট? প্রশ্নবোধক চিহ্ন, বলতে পারি নাই। একটা বাধা।